মাননীয় স্পিকার, এখন 10 মিনিট দিলে অসুবিধা নাই, আর সারা রাত দিলে অসুবিধা নাই। একজন মানুষকে বয়স 78 বছর, 40 বছর আগে আমি এই সিটে ছিলাম। 40 এখানে একজনও নাই, আমি নাই এখানে নাই, এখন নাই, আছে 2-1 আছে। আমি 40 বছর আগে এখানে ছিলাম। আমি 11টা থেকে এখন রাত 9টা পর্যন্ত বসে আছি। আমাকে বলা হয়েছে 20 মিনিট সময় দেওয়া হবে, এখন আপনি বলছেন 10 মিনিট। চিফ হুইপ সাহেব দেখেন, আমার এখানে আনলিমিটেড লেখা আছে। মাননীয় সদস্য, আমার জায়গা থেকে আমি এগুলো বলতে পারি না, বাট টাইমটা সরকারি দলের চিফ হুইপ, মাননীয় চিফ হুইপ নির্ধারণ করে দেন। না ঠিক আছে ম্যালেড, আমি আপনাকে তো বলছি না, আমি বলছি ওনাকেই বলছি যে এখন আপনি বললেন 10 মিনিট, আমি 10 মিনিট কথা বলতে পারবো না এখন এই কারণে যে এখন যে অবস্থা আমার মানসিকভাবে, আমি আই এম নট রেডি টু স্পিক বিফোর ইউর লর্ডশিপ অনার, কারণ বলার কিছু নাই। রুলস রক্ষা করার জন্য কথা বলে যাচ্ছি, নাহলে আমার কথা বলার কথা না। দেখুন বলতাম না, আমি শুধু হাউজের সম্মানে, আপনার সম্মানে আমি কথা বলে যাচ্ছি। অনেক কিছু চাই, অনেক কিছু চাই না, জীবনে অনেক কিছু পাই নাই, অনেক কিছু পাইছি, যা হোক। তারপর আমি বলি, কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কারো পড়ে মনোরথ, কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনায় শুক্লাভ হয় কি মোহিতে। ছোটবেলার কবিতা। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে পারে না কেহ না কে আসার। এখানে এবারের যে বাজেট, আমি প্রথমে 1972 সনের বাজেট দেখেছিলাম। আমি পার্লামেন্ট মেম্বার ছিলাম না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন। 70 সন প্রথমে দেখেছিলাম, মিছিল করেছিলাম বিরুদ্ধে। আইনমন্ত্রী ছিলেন MN হুদা, আইনমন্ত্রী না, অর্থমন্ত্রী। 350 কোটি টাকার বাজেট ছিল। আমি 72 সনের বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ বাজেট পেশ করছিলেন, 450 কোটি টাকা। আজকে 54 বছর পরে সেই বাজেট এসে দাঁড়িয়েছে 9,38,000 কোটি টাকা। বাংলাদেশে কিছুই হয় নাই, এটা যারা মনে করে এটা ঠিক না। এখন বাংলাদেশ যেদিকে চলছে, এত বড় একটা বাজেট অত্যন্ত সুন্দর এবং নিখুঁতভাবে দেওয়ার জন্য আমি বাংলাদেশের নেতা, আমাদের নেতা, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে বাজেটের মূল 3টা ব্যাপার খুব সামনে এসেছে। একটা শিক্ষা, সবচেয়ে বেশি বাজেট হয়েছে। তারপরে হলো নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা। শিক্ষাতে 1,37,000 কোটি, সামাজিক নিরাপত্তা 1,44,000 কোটি, তারপরে স্বাস্থ্য হলো 69,000 কোটি। এত বড় বাজেট, এত ব্যাপক ভাবে সমস্ত দিক রক্ষা করে একটা বাজেট দেওয়া, এটার খুব বেশি ত্রুটি আছে। ত্রুটি থাকলে আমি বলবো, কিছুক্ষণ পরেই বলছি। এটা আমি মনে করি না খুব বেশি ত্রুটি আছে। এটা কিভাবে বাস্তবায়ন হবে, এত টাকা বাজেট ঘাটতি বাজেট নিয়ে, এইটাই তারা জিজ্ঞেস করছেন আমার বিরোধী দলের সম্মানিত সদস্যরা। এটা আগামী বছর যখন আমরা পারবো না তখন জিজ্ঞাসা করবেন, এটা এখন জিজ্ঞাসা করার ব্যাপার না। আপনাদের আশঙ্কাটা থাকুক, কিন্তু আশঙ্কা থাকলেই সবকিছু, আশা থাকলেই সবকিছু হয় না। আমরা পারবো না, কারণ আপনারা ইলেকশনের সময় মনে করেছিলেন আমরা বোধহয় পারবো না, কিন্তু আমরা কিন্তু পেরেছি। আমি একটা কথা বলবো, এইখানে যে ঘাটতিটা আমার কাছে দেখা যাচ্ছে, বৈষম্যটা দেখা যাচ্ছে, ভাত এবং তরকারির যেমন সম্পর্ক, শিক্ষা এবং সংস্কৃতির ঠিক তেমন সম্পর্ক। শিক্ষা বাজেট অনেক বেশি হয়েছে, ধন্যবাদ, কিন্তু সংস্কৃতি বাজেটটা এর সঙ্গে খুব বেশি পরিপূরক হয়েছে বলে আমার মনে হয় না। আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলতে চাই যে একটাকে অনাহারে রেখে আর একটা খুব সুস্থভাবে চলতে পারে না। কারণ আমাদের দেশে শিক্ষার সঙ্গে যদি সংস্কৃতির সঠিক মিলন না হয়, তাহলে এখানে সভ্যতা গড়ে উঠবে না। আমার এক বন্ধু জামাতে ইসলামের, উনি চলে গেছেন, উনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন, সাতক্ষীরার MP। উনি সংস্কৃতির নামে খুব শঙ্কিত হলেন। যে জাতির সংস্কৃতি নাই সে জাতি সভ্য না, সে অসভ্য। তারা কেন সংস্কৃতি পছন্দ করে না? কোন সংস্কৃতি তারা পছন্দ করে না জানেন?
তারা পছন্দ করেন এই যে আমাদের গ্রামে গঞ্জে আমরা ছোটবেলা থেকে শিক্ষার সঙ্গে সঙ্গে যখন দিন আসতো, কোন হিন্দু ধর্মের দুর্গা পূজা আসতো, আমাদের যখন স্কুল কলেজ বন্ধ থাকতো, আমরা যখন গ্রামে গ্রামে নাটক করতাম, এটা তারা পছন্দ করে না। কৃষক যখন শীতকালে ধান লাগিয়ে পরে যাত্রা গান দেখতে যাইতো চাদর গায়ে দিয়ে, সেই রূপবানের গান বলেন আর মা মাটি মানুষ বলেন, যাই বলেন, যখন তার হৃদয়কে ভরে আবার সকালবেলা খেতে হাল চাষ করতে যাইতো, এইটাকে ওনারা পছন্দ করেন না। ওই বাউল গান যখন হইতো, আমার মতো কথা আমি বলি, কারে দেখাবো মনে দুঃখ গো হৃদয় ছিড়িয়া, সেই শানুরের গান তাদের পছন্দ হয়। নাটক তাদের পছন্দ না, ফুটবল খেলা তাদের পছন্দ না। এখন দেখতেছি বলতেছে ফুটবল খেলা যারা দেখবে এরা কাফের, আর্জেন্টিনার খেলা দেখা যাবে না, ব্রাজিলের খেলা দেখা যাবে না, তারা বলতেছে। তারা আমাদেরকে মধ্যযুগে ফেরত নিতে চায়, বর্বরতার দিকে নিয়ে যেতে চায়। সেই বর্বরতার দিকে কি আমরা যাব? যদি না যাই তাহলেই কি আমরা তাদের সাথে, আমরা যদি এইটুক ডিফারেন্স করি, আমরা যদি তাদের সাথে মিলে মিশে থাক, ওই যে এটাকে বলে কি ফ্রেন্ডলি গেম, যে মেসি শ্রেষ্ঠ গোল করেছে, 5টা গোল করেছে, যে রোনাল্ডো কালকে 2টা গোল করেছে, তাদেরকে আপনি ঢাকার মাঠে আনেন, মানুষ যদি জানে ফ্রেন্ডলি গেম, তাহলে একদিন খেলা দেখতে যাবে রোনাল্ডো আর মেসিকে, কিন্তু দ্বিতীয় দিন আর ফ্রেন্ডলি গেম খেলতে যাবে না। পার্লামেন্টে যে গেমটা হচ্ছে, এই গেমটা কিন্তু কিছুদিন পরে কিন্তু মাঠ খালি পড়ে থাকবে, কথাটা আমি বললাম। আমি আরো বললাম, এখানে কেউ যে কথাটা বলে নাই, আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা কথা বলবো। আপনি বসে আছেন, আপনি মুক্তিযুদ্ধ দেখেন নাই, স্পিকার সাহেব থাকলে ওনাকে বলতাম উনি কি করে সেই জকিগঞ্জ থেকে ধরে সিলেট পর্যন্ত সালুটিকার বন্দরকে রক্তের সাগর সৃষ্টি করে শহীদ জিয়ার নেতৃত্বে, জিয়াউর রহমানের বীরত্বের নেতৃত্বে সিলেট দখল করেছে, যে সেই রক্তের সাগর, সেই মুক্তিযুদ্ধের কথাটা আমি বলতে চাই। সেই মুক্তিযুদ্ধের কথাটা আমি এই কারণে বলতে চাই, আমাকে একটু সময় দিবেন, হাত জোর করে বলছি, আমাকে একটু সময়। আপনি তো আমাকে চিনেন, ভালো করে চিনেন, পরিচয় দেওয়ার তো দরকার নাই আমার। আমি আপনাকে বলছি, আমিও জানতে চাই এখানে মুক্তিযুদ্ধ আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন কি না, এই কথাটা আমি আমার এই পার্ট থেকে বুঝতে চাই। যারা তাহলে 146 এবং 47 ধারায় বা প্যারা যে 2টা, জি মাননীয় সদস্য, জি 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 মাননীয় সদস্য, আমাদের মাননীয় চিফ হুইপ সময় 5 মিনিট বাড়িয়েছেন আপনার জন্য, আর আমি আমার জায়গা থেকে আরো 5 মিনিট, টোটাল 10 মিনিট হলো। যদি এই হয় তাহলে 147 প্যারায় লেখা আছে, জনাব অর্থমন্ত্রী, সরকার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। ঠিক আছে, সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানে 20,000 টাকা অপরিবর্তিত রাখার এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যেমন বীর শ্রেষ্ঠ, বীরোত্তম, বীর বিক্রম, বীর প্রতীকদের 5,000 টাকা বৃদ্ধি করছে। ঠিক 48 ওনারা এসে লিখতেছেন জুলাই অভ্যুত্থানে, আমি তাদেরকে শ্রদ্ধা করি, জুলাই অভ্যুত্থানকে আমি শ্রদ্ধা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ভাতা 20,000 টাকা, ঠিক আছে। এরপরে আবার লিখতেছে এসসি ও ওসি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20,000, 15,000 এবং 10,000 টাকা। কোনো কারণেই, ওই যে আমি বলছি যারা মুক্তিযুদ্ধকে শ্রেষ্ঠ মনে করেন, কোনো কারণেই মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো সম্মানী ভাতার কোনো তুলনা হতে পারে না। যদি হয় তাহলে এইটার জন্য আমাদেরকে এই কাজের জন্য আমাদেরকে এখন দিবেন না, 5 বছর পরে আমাদেরকে খেসারত দিতে হবে। কারণ এখানে যারা আসছেন, যদি নিজেকে অসত্য বলে মনে না করেন বা বুকে হাত দিয়ে বলতে পারেন, সব লোক অন্তত 99% এমপি বিএনপির যারা হয়েছেন, তারা প্রত্যেকেই শেষ পর্যন্ত বলতে হয়েছে আমরা শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, এই কথাটা বলে আসছে। আর তারা
বলছে তারা জুলাইয়ের পক্ষে এবং সৎ নেতৃত্বের পক্ষে, সৎ রাজনীতির পক্ষে। কাজেই মুক্তিযোদ্ধা আর জুলাই যুদ্ধ, আমি জুলাই যুদ্ধকে অসম্মান করছি না, কিন্তু মুক্তিযোদ্ধার সাথে কাউকে তুলনা করলে কিন্তু ভবিষ্যতে 5 বছর পরে আর উত্তরটা দিতে পারবেন না, এটা হবে না। কাজেই আমি আজকে বলছি 1 টাকা হইলেও মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বাড়াতে হবে, বেশি করতে হবে, না হলে উত্তর কোনোদিন দিতে পারবেন না। কিন্তু এই ব্যাপারে আমি আর কথা বলবো না, এটি আমার কথা। আমার এখানে ত্রুটি মনে হয়েছে আমাদের বাজেটের মধ্যে। এখন আসবো সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট, চুমিতব পদধূলি, ছায়া শুনি বীর, শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। আমি আসবো সেখানে, আসবো সেটা হলো আমার জন্মভূমি, জন্মস্থান হাওর এলাকা। সেই হাওর এলাকায় আপনার বাড়ি। সেই হাওর এলাকা শুরু হয়েছে চাঁদপুর থেকে ধরে গারু পাহাড়, খাসিয়া পাহাড় পর্যন্ত, জয়ন্তা পাহাড় পর্যন্ত। এক সময় চাঁদ সৌদাগরের রূপার নৌকা ছিল, সপ্ত ডিঙ্গা ছিল, বেহুলা লক্ষিন্দর ছিল। চাঁদপুর থেকে, আজকের চাঁদপুর থেকে ওইটা ছিল কালিদর সাগর, ব্রাহ্মণবাড়িয়া হয়ে, অষ্টগ্রাম, ইটনা, মিঠামন হয়ে, ওই ধরমপাশা হয়ে, বানিয়াচুং হয়ে, সমস্ত এটা ছিল কালিদর সাগর। সেই কালিদর সাগরকে এখন বলা হয় হাওর এলাকা। আমি বইটা সব পড়ছি, ৬৬ পৃষ্ঠায় হাওরের ব্যাপারে শুধু একটা কথা ছাড়া আর কোনো কথা না, আমি সব বই পড়ছি। সেই হাওর এলাকা যেখানে একদিন দুধের গাই ছিল, হালের বলদ ছিল, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ ছিল, যেখানে মানুষ ঘরে বসে থাকতো 6 মাস। আপনি জানেন কোনো কাজ করতো না, কিন্তু ধান আর মাছ ঘর ভরা ছিল। আজকে সেই ভাটি এলাকার মানুষ এইবার বারবার আগাম বন্যার কারণে, প্রাকৃতিক ক্যালামিটির কারণে আজকে হয়ে গেছে শুধু নিঃস্ব না, সারা বাংলাদেশে রংপুর এক সময় কামলা সাপ্লাই করত, শ্রমিক। এখন হাওর অঞ্চলের মানুষ সারা বাংলাদেশে শ্রমিক সাপ্লাই করে। অথচ এইটা ছিল শ্রেষ্ঠ এলাকা। ওই এলাকাটাকে দেখেই রবি ঠাকুর যখন সিলেট থেকে সুনামগঞ্জ গেল, হাসান রাজার এখানে গেলে যখন হাসান রাজার বাড়িকে দেখার জন্য, তখনই ওই এলাকাকে দেখে বলেছিল সুন্দরী মম জননী বঙ্গভূমি। এখন সেই এলাকা বিরান হয়ে গেছে, অথচ সেই এলাকায় আছে পানি, শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ পানি আছে, অফুরন্ত স্থান, জায়গা আছে অফুরন্ত, আর আছে মাছ, আছে খনিজ দ্রব্য, আরো অনেক কিছু আছে। সেইগুলোকে মিলিতভাবে পাহাড়ের এলাকার যেমন একটা আলাদা বৈশিষ্ট্য, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন, ঠিক ভাটি এলাকার যে জেলাগুলো 35টা উপজেলা, তার আলাদা বৈশিষ্ট্য। ওই দুয়ারা বাজার থেকে শুরু করে তাহিরপুর, বিশম্বরপুর হয়ে দিরা, ইনশাল্লাহ, ইটনা, মিঠামন, অষ্টগ্রাম, খালিয়াজুড়ি, মদন, নিকলি থেকে ধরে নাসিরনগর, নাসিরনগর থেকে আশুগঞ্জ, আজমিরিগঞ্জ, বানিয়াচং, লাখাই, এই এলাকাটা হলো সম্পূর্ণভাবে পানির এলাকা, হাওর এলাকা। এই এলাকাটা একটা ভিন্ন ধর্মী এলাকা। ওই এলাকার মানুষকে বাঁচাতে হলে একটা মন্ত্রণালয় আলাদা করতে হবে। এই কথাটা বলার জন্য আমি এতগুলো কথা বললাম। আমি দাবি করছি, আমার নেতা যদি থাকতেন, আমি চাইতাম যে আমার হাওর অঞ্চলে আপনি দেখেন এখানে একটা মন্ত্রণালয় করা যায় কিনা। নেতার দায়িত্বে আছেন জনাব ফখরুল ইসলাম আলমগীর, আমি এটা জানি। তাকেই আমি বললাম যে হাওর অঞ্চলকে একটা মন্ত্রণালয় করা যায় কিনা। আমি আরেকটা কথা বলবো, হাওর অঞ্চলে অনেকগুলো কাজ শুরু হয়েছিল, বিশেষ করে 5200 কোটি টাকা খরচ করে একটা ফ্লাইওভার করার কথা ছিল মরিচখালী থেকে মিঠামইন। এইটা বন্ধ করে দিয়েছে ইউনূস সাহেব। এইটা চালু করা যায় কিনা, অথবা আরো কম টাকায় হাওর একটা রাস্তা নেওয়া যায় কিনা, যাতে 12 মাস হাওরের মানুষ আমরা বাইরে আসতে পারি, ঢাকা থেকে যেতে পারে, তাহলে ওইটা হবে সবচেয়ে সুন্দর একটা এলাকা। এর চেয়ে বড় পর্যটন কেন্দ্র যে সালাউদ্দিন ভাই চায় রয়েছে, আমার সালাউদ্দিন মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তার কক্সবাজার যেমন পানিতে সুন্দর, আমার হাওর অঞ্চল হলো পানিতে সুন্দর। কাজেই আমি সেইখানে একটা মন্ত্রণালয় চাই, হাওর অঞ্চল মন্ত্রণালয়। এখন আসি বাংলাদেশের কথায়, বর্তমান কথায়। প্রত্যেকদিন স্লোগান হচ্ছে এইটা চাই না, ওইটা চাই না, মারামারি, শাহবাগ, পলাশবাড়ি। সেই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে,
আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে। রাম মন্দির চাই না, মালাউনরা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সেই পোশাকি লোকজনের সংখ্যা এখন বেড়ে গেছে, এমন বাড়ছে যে তারা পৃথিবীর কোনো সভ্যতা, সংস্কৃতি, কোনো কিছু শুনতে চায় না, কোনো কথা শুনতে চায় না। ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায়, তারা হলো ধর্ম ব্যবসায়ী। সেই সব লোকজন আজকে ওখানে যাচ্ছে, মারামারি করছে। আমি সরকারকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যদি মনে করেন মন্দির ওখানে করা ঠিক না বা রাম মূর্তি করা ঠিক না, বন্ধ করে দেন একদম কঠিন ভাবে, যে না, এই দেশে কোনো মন্দির টন্দির বা মূর্তি করা যাবে না। কিন্তু আমি মনে করি ওই 100 না 300 মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলে গেল, আমি তো ওটার দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, অসুবিধা কি? ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধা কি? একসাথে কি আমরা থাকবো না? ওরা কি 9% মানুষ, 1.5 কোটি মানুষ, ওরা কি থাকবে না? দেশের এদেরও দেশ। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল। এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। আমরা তো এইখানে কিভাবে আসছি? আমরা আসছি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন বখতিয়ার খাকি, হযরত শাহজালাল, শাহপরান, গেসুদারাজ, ওই চট্টগ্রামের বাইজিদ বুস্তামি, ওই বাগেরহাটের খান জাহান আলী থেকে ধরে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশরাই তো এই দেশে বলছে আইসে, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, তার নাম হইল সুফিবাদ। সেই সুফিবাদকে তো তারা মানে না, তারা তো মাজার ভাঙিয়ে ফেলতে চায়, তারা তো আগুন দিয়ে পুড়ে দিতে চায়। মৌলানা মৌলভী সাহেবদেরকে আমি শ্রদ্ধা করি, কিন্তু পীর সাহেবদের দোষটা কি? যে কুষ্টিয়াতে কুপায় মারলেন কেন? ফরিদপুরে আগুন জ্বালায় মারলেন কেন? শাহজালালের মাজার ভাঙার জন্য আমার এক ভাই 4 কোটি টাকা ঘোষণা করে কেন? এখানে মাজার থাকবে, আপনি যদি মাজারে ইচ্ছা হয় যাবেন, যাবেন না। আপনি আহলে হাদিস করবেন, করেন। আরেকজন মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ,